দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময়ে সঙ্গে আছি আমি এস আকাশ। সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছে। তাদের এবারের দাবি গণপরিবহনে হাফ পাস দিতে হবে, অর্থাৎ ভাড়ার অর্ধেক ভাড়া নিতে হবে। তারা আলটিমেটাম দিয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছে। দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা জেনেছেন যে একজন শিক্ষার্থী বাসের ভিতর অর্ধেক ভাড়া দিতে চেয়েছিল। বাসের যে সহকারী তাকে ধর্ষণের হুমকি দিয়েছে, এমন অভিযোগ পাওয়া গিয়েছে। তারও প্রতিবাদ তারা করেছে। আমরা এ বিষয়টি আলোচনা করব। এর সাথে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার মুক্তির দাবিতে বিএনপি আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে। এখন তারা আন্দোলন আরও বেগবান করেছে। তারা অনশন করেছে এবং বলছে এবার যদি তাকে মুক্তি না দেওয়া হয় এবং বিদেশে ট্রিটমেন্ট করতে যাওয়ার সুযোগ না দেওয়া হয়, তারা আন্দোলন মানে গদি ছাড়ার আন্দোলন করবে বলে হুমকি দিয়েছে। এছাড়া আলোচনায় আপনারা জানেন কয়েকদিন ধরে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর আলম, তিনিও আলোচনায় আছেন। এ প্রসঙ্গ সুযোগ পেলে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি পরিচয় করে দিই। আমার বাঁ দিক থেকে অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আরও আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সাথে রয়েছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। আমি ডক্টর শামীম রেজা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, কারণ একটা শিক্ষার্থীদের বিষয়। আপনি শিক্ষক মানুষ। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতাও জানেন। বিভিন্ন বিষয়ে তারা আন্দোলন করে। এবার তারা রাস্তায় নেমেছে, হাফ ভাড়া চাচ্ছে। এই হাফ পাস তো অনেক আগের থেকেই এরকম দাবি ছিল। কখনো এটা পুরোপুরি বাস্তবায়ন হয় না, কখনো হয়তো ছিল। আপনি হয়তো ভালো জানবেন যে স্বাধীনতার আগে যে 11 দফা ছিল সেখানেও এটা ছিল। কিন্তু এখন পর্যন্ত স্বাধীনতা এত বছর পরেও এটা হয়নি। মানে এটার পক্ষে বা বিপক্ষে আপনি কি বলবেন? না, আমার কাছে মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। দুটো কারণ। এক হলো এটা শিক্ষার্থীদের সম্পর্কিত একটা বিষয়। দ্বিতীয় হলো যে আমাদের এখন যানবাহনের যে ভাড়া, এবং শিক্ষার্থীরা কিন্তু 365 দিনেরই প্রায় যাত্রী, অল্প কয়েকটা ছুটির দিন যদি আপনি বাদ দেন। আর তৃতীয় হলো যে এটা তাদের এর সঙ্গে কিন্তু নিরাপত্তার বিষয়ও যুক্ত। এটা বাসে বা গণপরিবহনে যাওয়া আর এটা ব্যবহার করতে না পারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এটা তো একটা দিক। আর আপনি যে ঐতিহাসিক কথা তুলেছেন সেটা কিন্তু আমাদের স্মরণ করা প্রয়োজন। যে 69-এর যে আপনি বলছেন 11 দফা, যেখানে মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ এবং ডাকসুর একাধিক নেতৃবৃন্দ যে স্বাক্ষর করেছিলেন, সেখানে অন্যতম প্রধান দাবি ছিল যে শুধু এই বাসে না, লঞ্চ সহ আরও তখন যে সমস্ত গণপরিবহন ছিল যে অর্ধেক ভাড়া দিতে হবে। এবং তারা বলেছেন যে পশ্চিম পাকিস্তানের সুবিধাটা পায়, পূর্ব পাকিস্তানে পায় না, এমন একটা দাবিও ছিল যে 10 পয়সা বা তখনকার হিসাবে পুরো শহরের। এটা কিন্তু তখন অনেক দেশেই চলছিল যে একটা নির্দিষ্ট মাত্রার ভাড়া দিয়ে আপনি পুরো জায়গাটায় শিক্ষার্থীরা চলতে পারবে। এরপরে আপনিও যদি, আমরা যারা এই 4 জন আছি কাছাকাছি বয়সের হব, যদি স্মরণ করেন যে একসময় প্রগতির তৈরি সবুজ রঙের যে বাসগুলো চলতো, সেখানে আমরা একটু হাফ পাস দেওয়ার চেষ্টা করতাম। বাকি যারা তারা বেশ ঝামেলা করতেন। কেউ এই সুযোগটা একটু আইডি দেখালে দিতেন বা কেউ দিতেন না। কখনোই এই জিনিসটা আমাদের কোনো আইনে স্পষ্ট করা হয়নি। এমনকি নিরাপদ সড়ক আন্দোলনের পরে যে এই সরকার যখন এই সম্পর্কিত আইন করেছিলেন, তখনও কিন্তু এটা একটা দাবির মধ্যে ছিল যে এটা স্পষ্ট করা হোক, সেটাও কিন্তু স্পষ্ট হয়নি। এখন এখানে অনেকগুলো জিনিস কিন্তু এখন যুক্ত হয়েছে। ভাড়া বৃদ্ধি, নিয়মিত যাতায়াত, তাদের সব প্রতিষ্ঠানে নিজস্ব বাস নাই, এটা সম্ভব না, তাই না? আজকের দিনে তো প্রত্যেকটা স্কুল কলেজ সবাই তো আর একেবারে শত শত বাস অপারেট করা তাদের পক্ষে সম্ভব না। একটা আইন হলো, সেখানেও আমরা একটা স্পষ্ট করতে পারলাম না। আবার অন্যদিকে মালিক যে, সে তো বলবে যে আমি হাফ ভাড়ায় পারতেও পারি বা নাও পারতে পারি। আলোচনাটা এই জায়গায় আনতে হবে। আমরা তো অনেক ক্ষেত্রে ভর্তুকি দিই, আমাদের জ্বালানির ভর্তুকি নিয়ে কথা ওঠে যে এটা ঠিক মতো কাজে আসছে কিনা। আমাদের ভর্তুকির অনেক খাত আছে, কৃষি থেকে শুরু করে, এবং দেখবেন যখনই কোনো সংকট তৈরি হয়, সমস্যা তৈরি হয়, তখনই আমরা একটা যুক্তি হাজির করি, ঠিক মতো কাজে লাগছে না। কিন্তু এক্ষেত্রে যদি ভর্তুকির প্রয়োজন হয়ও, বা এক্ষেত্রে যদি কোনো আলোচনারও প্রয়োজন পড়ে মালিক পক্ষের সঙ্গে, এবং যদি আইনে সংযোজন করতে, আইনের পরিবর্তন তো দরকার নেই, বিদ্যমান আইনে আপনি সংযোজন করলেন, কিন্তু এটা একেবারে অত্যন্ত জরুরি। এবং যে কথা যেমন শুরু করেছিলাম, এটা আমাদের উচিত হবে একেবারে খুব জরুরি এজেন্ডা হিসাবে গ্রহণ করে অনতিবিলম্বে একটা সিদ্ধান্ত গ্রহণ করা। অনেক অনেক ধন্যবাদ। আমরা, আপনি যেটা বলছিলেন যে মালিক পক্ষ থেকে কিন্তু বলেছে যে আমাদের কাছে
আলোচনাই মানে করে অ্যাপ্রোচ করেনি আর এমন আমরা একটা করবো বা কত টাকা পারবো বা না পারবো সেটা তো আলোচনাই আসে নাই। শহীদুল ইসলাম বাবুল। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদের ধন্যবাদ। প্রফেসর ডক্টর শামীম যেটা বলেছেন ঠিকই বলেছেন। আসলে এই সমস্যা পুরনো, দীর্ঘদিনের সমস্যা। বাংলাদেশের বিদ্যমান যে আইন কাঠামো, সেই আইন কাঠামোর মধ্যে এই ছাত্রদের অর্ধেক ভাড়া এই বিষয়ে কোনো কিছু স্পষ্ট করা হয়েছে কিনা জানা। আমরা যখন ছাত্র তখনও আমরা দেখেছি এটা নিয়ে প্রতিনিয়ত কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে ঝগড়া হতো, মারামারি হতো, রাস্তা ব্লক হতো। তো এতদিনে সেটা করা নেই। আর এখন এই প্রশ্নটা সম্ভবত আরো এই কারণে এসছে যে মানুষের শুধুমাত্র পরিবহন ভাড়া সেটা না, সর্বব্যাপী মানুষের জীবন মান বা জীবনের যে খরচ, লিভিং কস্ট, এটা অনেক বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে। সেটা মরার ওপর খরার ঘায়ের মতো। করোনা পরবর্তী যে বাস্তবতা, আমাদের বিআইডিএস এবং পিপিআরসি যে গবেষণা করেছে তারা বলেছে যে 3,24,00,000 নতুন দরিদ্র আমাদের মাঝে সংযুক্ত হয়েছে। আগেই ছিল 20% করে, এবং 2 কোটি প্রায় বেকার হয়েছে। এই বাস্তবতায় আমাদের ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্যও এই বাস ভাড়া, পরিবহন ভাড়া একটা গুরু। কারণ প্রতিদিন তাদেরকে, আপনি জানেন কিনা জানেন যে একটা আধুনিক নগর রাষ্ট্রে 20 ভাগের মতো মানুষ ব্যক্তিগত পরিবহনে চলাচল করে, আর শতকরা প্রায় 75 এবং 80 ভাগ মানুষ পাবলিক পরিবহনে চলাচল করে। আপনার জন্য, আমার জন্য বাসের ভাড়া 10 টাকা থেকে 15 টাকা হলো, 18 টাকা হলো, এতে খুব একটা বেশি এসে যায় না। হলেও অনেকের আছে প্রতিদিন যারা যাতায়াত করে, একজন একটা হিসাবে দেখলাম যে প্রতি মাসে বর্ধিত ভাড়ার কারণে তাকে 5,000 টাকা অতিরিক্ত দিতে হবে যাতায়াতের জন্য। কিন্তু এই 5,000 টাকা, তার বেতনই 25,000 টাকা, ভাড়ার জন্য অতিরিক্ত যদি 5,000 টাকা তার দিতে হয়, তাহলে সংসার, তার ঘর, তার খাবার দাবার, পরিবার পরিজন কিভাবে চলবে? এটা বাস্তবতা। কিন্তু আপনি দেখেন তেলের মূল্য, একটা তেলের মূল্য কোথাও কারোর সাথে কারো কোনো সমন্বয় নয়, থাকলেও অশুভ সমন্বয় আছে। একটা কি বলে, এটা আনহোলি একটা ইউনিটি আছে এদের মধ্যে। কি কারণে আমি বলছি, তেলের দাম 23% বাড়ানো হলো, 15 টাকা বাড়ানো হলো, যেটা রেকর্ড। এবং সাথে সাথে পরিবহন ভাড়া 27%, 28% ওটা বাড়লেন। লঞ্চের ভাড়া 35% বেড়ে গেল। এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। আপনার তেলের ভাড়ার কারণে যে কয় লিটার তেল ফরিদপুর থেকে ঢাকায় আসতে একটা পরিবহনের প্রয়োজন হয়, তার চাইতে 4 গুণ ভাড়া তারা নিচ্ছে। কিন্তু আমরা একটা হিসাব করে দেখেছি, এবং একটা সংস্থা, যাত্রী কল্যাণ সংস্থা, তারা একটা হিসাব দেখিয়েছে। এটা নিয়ে সরকারের, কারণ যে সরকার সেই পরিবহন মালিক, যেই সরকার তারাই শ্রমিক নেতা, পরিবহন নেতা, মানে সব রাষ্ট্র, সরকার, দল এবং মালিক, শ্রমিক সব একাকার হয়ে গেছে। এখানে জনগণের যে অধিকার, সেই অধিকার দেখবার মতো কোনো মানুষ নাই। আমি আর একটু পরিষ্কার করে বলি, দেখেন তেলের মূল্যের যে বিষয়টা, বিগত কয়েক বছর যাবৎ তেল সর্বনিম্ন ওয়ার্ল্ড মার্কেটে $30 পর্যন্ত নেমেছে। যেই তেল বিএনপির ওই সময় সরকারের সময়ও $99 কিনতে হয়েছিল। হাজার হাজার কোটি টাকা বিএনপিকে ভর্তি করে, তেলের টাকা দিয়ে দিয়ে বিএনপির গভর্নমেন্ট ফিউজ হয়ে গেছে, আমি যতটুকু জানি। সেই এই তেল বিগত কয়েক বছর $50 নিচে ছিল, এবং তেল খাত থেকে আমরা যতটুকু জেনেছি বিপিসি কয়েক বছরে 65,000 কোটি টাকা লাভ করেছে, এবং আইন করে সেই টাকা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। বিপিসির যে বক্তব্য, তেলের এই যে দাম তারা বাড়িয়েছে, সেই দাম তারা না বাড়িয়ে, তেলের যে আন্তর্জাতিক বাজারে যে মূল্য বৃদ্ধি হয়েছে, আরো 1 বছরে না বাড়িয়েলেও তাদের টাকার কোনো অসুবিধা হওয়ার কথা না। আরেকটু কথা বলি, শেষ করে দেবো আমি, 30 সেকেন্ডে পরে কম দিয়েন। এই যে দেখেন তেলের মূল্য যেটা, এই বাড়ানোর পরেও কিন্তু তেলের মূল্য কমেছে আন্তর্জাতিক বাজারে, 1 সপ্তাহ যাবত কমেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তেলের মূল্য যে বাড়ানো হলো, কমানো কিন্তু হয়নি, কোনোভাবেই কমানো হয়নি। এবং প্রতিদিন তারা যে লস হতো, তেলের দাম ওইখানেই রাখলে 20 কোটি টাকা লস হইতো, এখন বাড়ানোর ফলে প্রতিদিন তারা 500 কোটি টাকা লাভ করছে, মানে আরো 480 কোটি টাকা বেশি লাভ করছে। এই যে বিষয়, এটা হলে একটা সরকার যখন দায়িত্ব জ্ঞানহীন হয়, জনগণের কোনো দাঁড় দাঁড়ে না, শুধুমাত্র ব্যক্তি এবং গোষ্ঠীকে নিয়ে তাদের চিন্তা এবং চেতনা থাকে, মুনাফাই একমাত্র উদ্দেশ্য থাকে, সেখানে এরকম বাস্তবতা হবেই, এবং এটাই হচ্ছে। যে রিয়াজুল কবির কাউসার, এই শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের হাব বাড়ার যে দাবি, সেটার পক্ষে আপনার বা বিপক্ষে, বা কি আপনার বক্তব্য সরকারি দলের একজন নেতা হিসাবে? আর এই যে ডিজেলের যে দাম, এখানে প্রসঙ্গটা যেটা আপনি নিঃসন্দেহে জানেন, যে ডিজেলের দাম বাড়ানোর ফলে মালিক পক্ষের চাপের মুখে সরকার ভাড়া বাড়িয়েছে, সাধারণভাবেই মানুষের উপর চাপ পড়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দকে, আজকে সহ আলোচক শহীদুল ইসলাম বাবুল, প্রফেসর শামীম রেজা। হ্যাঁ, আপনি যে বিষয়টা প্রসঙ্গ তুলেছিলেন প্রথমে, যে আমাদের বাসে ছাত্রদের হাব বাড়ার বিষয়টা, দেখুন প্রসঙ্গ মতো প্রফেসর শামীম রেজা বলেছেন, আমরা এক সময় এই সুবিধাটা বুক করেছি, আমরা বাসে ট্রেনে হাব বাড়া দিয়ে চলাফেরা করতাম।
আমি প্রথমে যেটা বলতে চাই, আপনি যদি দীর্ঘ এই 5-7 বছর দেখেন, আসলে ছাত্রদের পক্ষ থেকে সেভাবে কোনো এই ব্যাপারে কোনো দাবি দাবা উত্থাপন করা হয় নাই, তাই না? দাবি পাশাপাশি এর আগে কিন্তু করা হয়েছিল এবং ওবায়দুল কাদের সাহেব কিন্তু কয়েকবার উনি মৌখিকভাবে বলেছেন, বলেছেন অন্তত। ঘোষণা দিয়েছেন যে হবে, হবে। কিন্তু শেষ পর্যন্ত এটা হয় না। না, তারপর আরেকটা সমস্যা দেখুন, যেটা আপনি লক্ষ্য করে দেখেছেন, আমাদের ঢাকা শহরে আমাদের একটা সিস্টেম চালু হয়েছিল, সিটিং সার্ভিস, লকার সার্ভিস, লক সার্ভিস, এইগুলি হতে যেহেতু নির্দিষ্ট সিট 42 সিট বা 53 সিট, এখানে হাফ বাড়ার যে বিষয়টা, এটা খুব মানে মালিক পক্ষ বা বাস কর্তৃপক্ষের জন্য এটা সমস্যার ছিল। যেহেতু এখন সরকার এই সার্ভিসটা তুলে দিয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আবার প্রযোজ্য হতে পারে, কারণ এটা যৌক্তিক দাবি। আমরা সাবেক ছাত্রনেতা হিসেবে বলবো, ছাত্রদের পক্ষে কথাটা বলবো, হ্যাঁ এটা হতে পারে যেখানে 43 সিট আছে সেখানে হয়তো 10%, যে এত মানে 40 জনের মধ্যে 10% উঠতে পারবে, হাফ ভাড়া পাবে, কারণ একটা বাসে তো আর 40 জন উঠতে পারবে না। সেটা তো উদ্যোগ নেওয়া দরকার। হ্যাঁ, বা আমার মনে হয় আইনে যে এখন গণপরিবহন একটা যে আইন নীতিমালা, আছে, হ্যাঁ, সে আমার আইনের মনে হয় নীতিমালা এই বা নীতিমালাটা আইন খুব কোনো কিছু অচিরেই করা হবে, নাই। কারণ যেহেতু এই সার্ভিসগুলো তুলে দেওয়া হয়েছে ঢাকার গণপরিবহন থেকে, আমার মনে হয় মালিক সমিতির সাথে সরকারের একটা আলোচনা সাপেক্ষে এটা হতে পারে, এটা একটা যৌক্তিক দাবি। জি। এখানে আসছে দেখুন, শহীদুল ইসলাম বাবুল অনেকগুলি কথা বলেছেন ডিজেলের দাম। ডিজেলের কথা। এটা তো সত্যি কথা যে বিপিসি অনেক টাকা লাভ লাভ করছে, এটা তো আর মিথ্যা দেখুন, কথা না। এটা তো দুই পক্ষের কথা কোনো শুন- টাকা আপনি না, বাড়াই না, দিলেন। দুই পক্ষের কথা শুনতে হবে। হ্যাঁ, কিন্তু আমি প্রথমত আমি যেটা বলতে চাই, আচ্ছা বলেন শুনি। এই 13 বছরে দুইবার বাড়ানো হয়েছে, একবার কমানো হয়েছে। তেলের দাম কি কমানো হয়েছে? হ্যাঁ, 3 টাকা 13 সালে একবার কমানো কমানো হয়েছিল, হয়েছিল। এরপরে আর কমানো এই হয়নি। নজির কিন্তু আছে, 4 যতই টাকা কমানো হয়েছিল, 4 টাকা। হ্যাঁ কমানো হয়েছিল। হ্যাঁ, সরকার কিন্তু এই সরকার কিন্তু এই 13 বছরে আমি একটু আপনার সহযোগিতা করি। 4 টাকা কমালেন, বিশ্ববাজারে কমলো $60, আপনি এখানে কমালেন 4 টাকা। আচ্ছা, না, তার সময় দেন, আমাকে- তার সময় দেন। দেখুন, আমার- এই আমার- পর্যায়ে আচ্ছা, বিরোধিতা বলেন। করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু শুধু বলেন নাই যে 2001 থেকে 2006 সাল 6 বার তেলের দাম বাড়ানো হয়েছিল, এটা কিন্তু ওনারা বলেন না, উপসাগরীয় যুদ্ধ ছিল, তেলের এই দাম যে, তখন দেখুন, হু হু যাই করে হোক, বেড়ে গেছে। বাড়ানো হয়েছিল তো। না, তারপরে বিএনপি কে দেখুন, ভর্তুকি আমাদের দিয়েছে, তো অনেক এই গত ভর্তুকি। 2 বছর বৈশ্বিক বিপর্যয় গিয়েছে, আমাদের তেলে তো ইয়ে হয়নি। না, বিএনপি কিন্তু তেল থেকে সরকারও কখনো লাভ করতে পারেনি। দেখুন, এই যে বিএনপিও কিন্তু রাষ্ট্র এই ক্ষমতায় 2 ছিল। বছর কিন্তু তেল কিন্তু 30 থেকে পানির 35 দামে, ডলারের মধ্যে পানির ছিল। দামে। দেখুন, বাংলাদেশে $65 এটা বিক্রি এটা করছে। ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না। এবং আমাদের এটা তো এই 2 একমাত্র বছর ছিল প্রতিষ্ঠান, কি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমাদের না, বললাম তো, তেল পানির দামে। স্বাস্থ্য নিশ্চিত করা, মানুষের খাবার নিশ্চিত করা, এটা একটা বৈশ্বিক বিপর্যয়। এখন ওনারা তো বলবেন যে $30 তেল কেন আপনারা স্টক করলেন না। আমাদের ওটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো খাদ্য স্টক করা, বা খাদ্যে যেন বাংলাদেশে কোনো ঘাটতি না হয়। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে গত 2 বছরে করোনাময় কালে এই সমস্যাটা হয় নাই। দেখুন, তারপরও এই সরকার 23,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে এই সময়কার মধ্যে। এটা হয়তো কোনো বছর কম হয়েছে, কোনো তো বেশি হয়েছে, এটা সরকারকে মাথায় রাখতে হবে। দেখুন, সরকার তো বিভিন্ন সেক্টরে ভর্তুকি দিয়ে যায়, কিন্তু ভর্তুকির একটা অবস্থান থাকতে হবে। না, তেলে 23,000 আমি টাকা যদি কিভাবে চাউলে ভর্তুকি 4,000 দিচ্ছেন? টাকা ভর্তুকি দেই, আর তেলে যদি আমি 23,000 না, না, টাকা কথা ভর্তুকি ভাই, দেই, তেলে কিভাবে, তাহলে কি বিপিসি মিথ্যা বলছে? না, বিবিসি সঠিক চিত্র তুলে ধরেছে। হ্যাঁ, তাহলে কি দেখুন, আপনি কোথায় এটা- পেলেন তথ্যটা বলেন? কোনটা? এই যে 23,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে গভর্নমেন্ট, কবে দিয়েছে? এটা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্লিয়ার করেছে। রেজুল কবির কাউসার, আপনি বক্তব্যটা শেষ করতে না, শেষ আমি করেন। বলতে চাচ্ছি কি, বক্তব্য শেষ দেখুন, করলে আমি অন্য- হ্যাঁ, দেখুন, এটা একটা মানে প্রক্রিয়ায় বাড়ানো হয়েছে, কেন সরকার দীর্ঘ সময় ভর্তুকিটা দিতে পারে না, কেন তেলের সাথে অনেক ভর্তুকি কিন্তু তেলে আপনার বিপিসি যেটা আপনি বলছেন, বিপিসি তো লাভ করছে। বিপিসি লাভ করেছে 7 বছরে 43,000 কোটি টাকা দেখুন, বিপিসি লাভ। টোটাল ফিগারটা দেখতে হবে। আপনার 2-3 বছর লাভ করেছে, কিন্তু গত 7 বছর লস দিয়েছে। আমার 3 বছর লাভটা দেখলে তো হবে না। Administrative দেখুন, price আমাদের বিভিন্ন আচ্ছা, সেক্টরে এখনকার বাস্তবতাটা না, না, বলি। বাস্তব এখন দেখুন, কাল কত এই $4 কমেছে, তাই না? কিন্তু আমরা তো আর তেলটা প্রতিদিন আচ্ছা, ক্রয় করি না। এখন করেন- আচ্ছা, আমাদের আমরা 1-1.5 মাস পর ইন্ডিয়ানটা হয়ে এর- থাকে। কিন্তু- কিন্তু এটা কি রিভিউ করবে এখন যে কমছে? আপনি যদি এটা বাড়তো তখন কি হতো? না, তখন দেখুন, তো বলতো যে ইতিমধ্যে বাড়ছে, এখন তো এটা বেশ করতে কয়েকবার হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, আবার আচ্ছা, বেড়েছে। কিন্তু আমরা তো বলেছি 13 বছরে আমরা একবার বাড়িয়েছি, আবার কমিয়েছি, আবার এখন এটা বাড়ানো হলো, তাই না? আবার এটাও দেখেন, এটাও তো একটা বিষয়, যেহেতু আমাদের দেশের চারদিকে ভারতবর্ষ, কারণ আমাদের মাথায় রাখতে হবে, আমাদের তেল যদি ওই দেশের তেলের চেয়ে অনেক কম হয়ে যায়,
এটা বাইরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? মাথা সেটা- কেটে ফেলতে হবে। না সেটা করতে হবে। হ্যাঁ, ওনারা অনেক কিছু বলতে চান, ওনারা যে 4-5 বছরে 6 বার বাড়িয়েছেন, তখন খেয়াল করেন নাই, তখন যুদ্ধের বিষয় এসে যায়। শামীম রেজা, আমি আপনার কাছে আসি। আমি এই যে পর্যায়ে এখন ডিজেলের দাম তো বেড়েছে, এটা নিঃসন্দেহ। এখন ডিজেলের দাম সরকার কমাবে কি কমাবে না আমি এখনো জানি না, সমন্বয় করবে কিনা। কিন্তু ধরুন ভাড়া বাড়ানো হলো, এটা একটা মানুষের উপর বোঝা। শিক্ষার্থীরা যার জন্য আন্দোলন করছে, ডিজেল এমন একটা উপকরণ। পণ্য বা উপকরণ কৃষি যার এবং সাথে দুটো। অনেক কিছু রিলেটেড। খেটে খাওয়া মানুষ, এখন কৃষি। এখন আমন, আমি কৃষিতেই আসি, এখন আমন ধান কাটা হচ্ছে, বোরো আসবে। বোরোতে আমি দেখলাম যে 90% হচ্ছে যেসব পাম্প বা এই যে সেচ যন্ত্র, সেটা চলে হলো ডিজেলে। এখন কৃষকের উপর কি পরিমাণ চাপ পড়বে, সেক্ষেত্রে কি বলবেন? না দেখুন, এটা তো দীর্ঘ আলোচনা হয়েছে, তাই না, বিষয়টা নিয়ে। এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি তাতে একটা বড় উদ্বেগের জায়গা হলো, আপনি যদি পরিবহন খাতে আসেন, যে এক বাড়ানো বা পক্ষে যেমন সরকার হয়তো যুক্তি দিচ্ছেন, আবার বাড়ানোর বিপক্ষেও প্রচুর যুক্তি আছে, হিসাব নিকাশ আছে, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস, তাই না? আমাদের এই প্রাইসটা কিছুটা আমরা নিয়ন্ত্রণ করেছি। তো যখন কম হয়েছে তখন আমরা সুবিধা পেয়েছি, আর বেশি হলে তো সেটা অন্য কথা। অতএব এটা কিন্তু সুবিধা রেখেই আমরা সবসময় মূল্যটা নির্ধারণ করেছি। অতএব একেবারে বলা যাবে না যে আমরা সবসময় খারাপের দিকে ছিলাম। কিন্তু যেটা এসে আমরা এখন দাঁড়ালো, যে যেটুকু বা বাড়ানো হয়েছে, সে বাড়ানো যৌক্তিক অযৌক্তিক সেটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা আছে। তার থেকে অনেক গুণ ভাড়া বাড়ালো। ধরেন 27% আপনি সেখানে 50% বাড়াও, তাতে 100 টাকায় যদি 127 টাকা হওয়ার কথা, তাহলে 150 টাকা আপনি নিচ্ছেন। কোন কোন জায়গায় আরো বেশি নেওয়ার অভিযোগ আছে। এইটার যে প্রভাব, সেটা তো কেবলমাত্র আপনার যাত্রী পরিবহনের উপরে পড়বে না, আপনার পণ্য পরিবহনের উপরে পড়বে, অন্যের উপর পড়বে। কৃষির হিসাবটা আমরা প্রাথমিকভাবে যতটুকু পেয়েছিলাম প্রায় 1000 কোটি টাকার কাছে। তো এটা হয়তো মূল হিসাব করতে আরো সময় লাগবে। সেটা কিন্তু একটা খুব জটিল সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, যে আসলে কতটুকু আমরা ওই ভর্তুকি দেব না অন্য কোনোভাবে করব। বা আপনি দেখেন পাশের দেশ ভারতের যে 3টি আইন রদ করেছেন সরকার করে, তার মূল সুর কিন্তু ওই জায়গাতে, যে এই এতটা উন্মুক্ত করে দিলে কতখানি তারা প্রতিযোগিতায় টিকতে পারবে, কতখানি সুবিধা পাবে। আমরা সেই আলোচনা হয়তো নিয়ে আসছি না, কিন্তু এই আলোচনা কিন্তু যুক্ত কোনো না কোনো ভাবে। এবং যেখানে আপনি শুরু করেছিলেন যে শিক্ষার্থীর ক্ষেত্রে, সেখানেও ভর্তুকির প্রসঙ্গ উঠবে, এবং কেউ হয়তো আলোচনার পরে বলবে যে কিভাবে বাস্তবায়ন করা যাবে। আমি যদি আপনার এই কথাটা কৃষি থেকে আবার এখানেও আনি, এটাও যুক্ত। কারণ আজকে যে শিক্ষার্থী বাসে যাচ্ছেন, যার কারণে আলোচনাটা শুরু করেছিলাম, তিনিও তো কৃষির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, মধ্যবিত্তের উপার্জনের সঙ্গে যুক্ত, আমার যে গার্মেন্টস শ্রমিক তার সঙ্গে যুক্ত। এখন তো শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর পরিবার থেকে শিক্ষার্থী আসেন না, সব ধরনের। অথবা আপনাকে সামগ্রিকভাবে ভাবতে হবে। দেখেন, এটা আমি ওই আলোচনাতেই যাচ্ছি, কৃষির আলোচনা হয়তো অনেক ব্যাপক হয়ে উঠবে। সেখানে এক হতে পারে যদি ভর্তুকির প্রসঙ্গ ওঠে, সেটা সহজ না কাজটা, যে এত বড় একটা শিক্ষার্থী আপনি কোন শহরে ভর্তুকি দেবেন, কিভাবে ভর্তুকি দেবেন, সব জায়গায় গণপরিবহনের কাঠামো আবার একরকম না। তো সেটাকে শিক্ষা বাজেটে অন্তর্ভুক্ত করবেন, নাকি তাকে অন্য কোনোভাবে দেবেন, নাকি কোনো ধরনের কার্ড বা কোনো কিছু চালু করবেন, কিন্তু একটা না একটা ভাবে যেতে হবে। আমি যদিও প্রাসঙ্গিক হবে কিনা জানি না, দুটো উন্নত দেশের উদাহরণ আপনাকে দিই, কারণ আমরা উন্নত হচ্ছে, আমরা তো এখন উন্নত দেশের উদাহরণই চাইবো, সবসময় তার পেছনের উদাহরণ চাইবো না। উন্নত দেশে কাছের ভাবে বলতে পারবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীকে অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত উইকেন্ড বাদে, শনি রবিবার বাদে তাকে কিন্তু বিনামূল্যেই ট্রেন ব্যবহার করতে দেওয়া হয়, বাস ব্যবহার করতে দেওয়া হয়, তাকে একটা কার্ড দেওয়া হয়। এখন আলোচনা আসতে পারে বাজেটটা কিভাবে যায়, এটাকে ভর্তুকিতে যায় না শিক্ষা বোর্ডে যায় না কিভাবে যায়। যুক্তরাজ্যে এখন যিনি প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি যখন মেয়র ছিলেন, তখন দেখা গেছে শিক্ষার্থীদের এই বাসে নিত না, এইভাবে তারা হেঁটে যেত, দুর্ঘটনা ঘটতো, নানান ধরনের কাজে লিপ্ত হতো, যেটা তাদের কাছ থেকে প্রত্যাশিত না। শেষ পর্যন্ত মেয়র হিসেবে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাদেরকে বাসে উঠতে দিতে হবে, কোনো কিছু লাগবে না। এবং অনেক সময় অস্বস্তিতে পড়ে লোকেরা, উড়মুড় করে শিক্ষার্থীরা ঢুকে গেল, কিন্তু সুবিধা হয়েছে, তাদের দুর্ঘটনা কমে এসেছে, তারা সঠিক সময় বাড়িতে যাচ্ছে। বিভিন্ন এই বয়সে জুভেনাইল ডেলিকুয়েন্সি অনেকগুলো, যেমন গুরুত্ব দিতে হবে, আর শিক্ষার্থীদের সাথে যেহেতু কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত জড়িত, তাদেরকে মানে এটা আকাশ হয়তো মনে হতে পারে যে আমরা দূরবর্তী উদাহরণ টানছি কিনা, শিক্ষার্থী টানতে কৃষি, তা কিন্তু না। আপনাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। এই কারণে আমরা শিক্ষার্থীর কথা ভাবছি, যে ওই শিক্ষার্থী যখন পরিবারে যাবে, তখন তো সেই একটার সাথে একটা যুক্ত হবেই কোনো না কোনো ভাবে। শহীদুল ইসলাম বাবুল, আপনি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, এই যে বোরো ধান, যেটা আমাদের 60%, মানে আমাদের বোরো ধানই তো প্রধান ধান, আমনের থেকে বোরো সিজনে 60% ধান উৎপাদন হয়, এবং সেই উৎপাদন কৃষকরা যে করেন, যেসব যন্ত্র সেচের জন্য ব্যবহার করেন, তার ডিজেল চালিত, তার 90%। এখন ডিজেলের দাম তো এত বেড়ে গেল, কৃষকের জন্য কি সরকার
আলাদা কিছু করেছে বলে আপনার জানা আছে? শোনেন, এইখানে হয়েছে কি, এটাই মূল প্রশ্ন আসলে, যে এই যে ডক্টর শামীম যেটা বললেন যে ডিজেল কাজের সাথে সম্পৃক্ত, আপনি অকটেনের কথা যদি বলতেন সেটা এক রকমের বিষয়। ডিজেলটা কিন্তু একেবারে প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেশি করে উৎপাদনে, কৃষি উৎপাদন, যানবাহন, পাবলিক পরিবহন এবং এই যে অটো চালায় যারা, এই সমস্ত গাড়ি, এগুলোই ব্যবহৃত হয়। তো একটা সরকারের লাভ করবার তো অনেক জায়গা আছে, তাহলে শুধুমাত্র একেবারে গরিবের, দরিদ্রের, কৃষকের যেটা প্রয়োজন সেখান থেকে তাকে কেন এত লাভ করতে হবে, আমি এই জিনিসটা বুঝলাম না। একটা মানে কি বলবো, সর্বনিকৃষ্ট সরকার, যারা জনগণের কথা যাদের মাথায়, এটা তো মানে আইএমএ জাহেলে তো এরকম চিন্তা এরা করে না। আপনি বলেন, দেখেন ওনরা এখন যে ভাড়া বাড়িয়েছে, এখানে লসের কোনো ব্যাপার নাই, কিন্তু 500 কোটি টাকা প্রতিদিন তাদের আয় হচ্ছে। যদি না বাড়াইতো 20 কোটি টাকা তাদের দিতে হইতো প্রতিদিন, মাত্র 20 কোটি টাকা। এবং এই দাম কমার পরে তাদের আয় 500 কোটি না, আমি জানি না, সর্বশেষ হিসাবটা মিনিমাম 1000-2000 কোটি টাকা প্রতিদিন, মিনিমাম 1000 থেকে 1500 কোটি টাকা দাম আবার কমার পরে। সেই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবার কোনো ব্যাপার নাই, আপনার খরচটা চালাইতে হবে ওখানেই, একেবারে মানে প্রান্তিক। আপনি যেটা বললেন যে বোরো ধান, আমরা একটা হিসাব করে দেখেছিলাম যে প্রতি একর বোরো ধানের জন্য যে পরিমাণ সেচ লাগে তাতে, এবং যে পরিমাণ অক্টেন লাগে তাতে, প্রতি একরে প্রায় 2000 টাকা তাদের খরচ বাড়তে হবে, প্রায় 2000 টাকা খরচ হয়। এই খরচটা তারা কিভাবে দেবে এই করোনার পরে, এই বাস্তবতায়, অর্থনীতির এই চরম মন্দায়, যেখানে দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে, মানুষ শহর ছাড়া হয়েছে, গ্রামে হাহাকার প্রতিনিয়ত, সেই বাস্তবতা এটা কি মরার উপর খাড়ার ঘা না? এটাকে ওরা যেভাবেই ব্যাখ্যা করুন, প্রধানমন্ত্রী বলেছেন ওই দিন 23 কোটি টাকা কি 23,000 কোটি টাকা ভর্তুকি। বিগত 7 বছর 8 বছর যাবত দেখছি, 10 বছর যাবত দেখছি তেল থেকে ওরা লাভ করছে, শত হাজার হাজার কোটি টাকা লাভ করছে আন্তর্জাতিক বাজারে একেবারে পানির দামে তেল। এবং এটা সত্য যে বিএনপির আমলে তেলের দাম বেড়েছিল, এটা সত্য, কিন্তু বিএনপির আমলে উপসাগরে বারবার, দুইবারই বিএনপি যখন দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতায় ছিল, উপসাগরীয় যুদ্ধের কারণে তেলের একটা মারাত্মক সংকট, তেল উৎপাদন তারা কমিয়ে দিয়েছিল, যেই কারণে তেলের দাম $100 $90 উপরে ছিল। অথচ আমি বললাম এই আমলে $30 $50 ছিল 2 বছর ব্যাপী, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা ওরা লাভ করেছে। এখন গরিবের উপরে আপনি সেই টাকাটা গরিবের উপর দেয়া হচ্ছে কিভাবে, এবং এই হবে কিনা টাকাগুলো সেটা হচ্ছে, দেখে আমরা বিদেশে পাচার হচ্ছে, ওনাদের কোনো সমস্যা হচ্ছে না। রিয়াজুল কবির কাউসার, আপনি এই তো বক্তব্য শুনলেন, কৃষকের জন্য কি বাড়তি, যে তার খরচ মেটানোর জন্য কি সরকারের কি ব্যবস্থা? আচ্ছা, এখানে তো এই শহীদুল ইসলাম বাবুল ভালো বক্তৃতা দিলেন। না, তথ্য দিচ্ছি, তথ্য। না, আমি আমি কিন্তু তথ্য দিচ্ছি, আমাকে তথ্যের সুযোগ দেওয়া হবে। দেখো, আমি সুনির্দিষ্ট তথ্য। তেলের দাম বৃদ্ধি করা হলো, ঢাকা শহরে একটা হরতালের মতো হয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, তাই না? আমরা দেখলাম কে ঘোষণা দিল, কাদের ঘোষণা হলো আমরা বুঝতে পারলাম না। কিন্তু 67% গাড়ি তো গ্যাসে চালিত, তারা বন্ধ করলো কেন? তারা সেই উত্তরটা কে দিবে? না, অবশ্যই আমরা জানতে চাই, আমাকে বলতে দেন। দেখুন, এটা তো আমরা আসলে তো হরতাল একটা ঘোষণা দেওয়া হয়, অবরোধ একটা ঘোষণা দিয়ে হয়, ধর্মঘট একটা ঘোষণা দেওয়া হয় যে কালকে থেকে আমরা চালাবো না। হ্যাঁ, ডিজেলের দাম বেড়েছে, মূল্য সমন্বয়, বাস ভাড়া সমন্বয় করা হয়নি, তারা করতে পারে, যেটা 2 দিন পরে হয়েছে, যেহেতু বৃহস্পতিবারে করা হয়েছে, রবিবারে করা হয়েছে, 2 দিন বন্ধ ছিল। হ্যাঁ, এটা আমরা ধরে নিতে পারি, কিন্তু সিএনজি চালিত গাড়িগুলি বন্ধ হলো কেন? কাদের ইঙ্গিতে? কারা এটার পিছনে ছিল? হ্যাঁ, এবার আসেন আপনি যেটা বললেন কৃষি। দেখুন, শহীদুল ইসলাম বাবুল্লাহ যখন বলেছে তেলের দাম বারবারে পড়েছিল, তখন আমাদের দেশে বিদ্যুৎ ছিল 4000 মেগাওয়াট, এখন কিন্তু 25,000 মেগাওয়াট। এখন 98% এলাকায় বিদ্যুৎ সরবরাহ গিয়েছে। আমরা যে গ্রাম করি, কৃষক করি, কৃষক কিন্তু অত্যাধুনিক হয়েছে। দেখুন, এখন ম্যাক্সিমাম মেটার চলে। আপনাকে আমি বলে তথ্য দিলাম, তথ্যকে বলেছি, এখন পর্যন্ত গ্রামে তো গিয়েছে, জি, কিন্তু যেসব সেচ যন্ত্র চলে সেগুলো আপনার 90% এখন ডিজেলে চলে। আপনি কি বলবেন যে ঢাকা শহরের সব বাস তেলে চলে? না, ডিজেলে চলে। আন্তনগর বাসগুলি বা আন্তঃজেলা বাসগুলি কি ডিজেলে চলে? সব গ্যাসে চলে। তার দামটা কেন বাড়লো? কৃষকের যে উপর যে বাড়তি খরচ, কৃষকের উপর যে বাড়তি খরচ, সেটার জন্য আপনারা কি করবেন? দেখেন, কৃষি খাতে আমাদের সারের দামে সরকার কত ভর্তুকি দিচ্ছে। এই যে ধান কাটা নিয়ে যে আমাদের 5,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, আপনি কি মনে হয় সরকার ভর্তুকি না দিলে আমাদের দ্রব্যমূল্যের পরিস্থিতি অবস্থায় থাকতো? কিন্তু আমরা বলতে চাই কি জানেন, এই দাম বাড়া নিয়ে এই যে বাস ধর্মঘট করা, অনেকে একটা গোলা পানিতে জানতে চাই আমরা। সব মেকানিজম ছিল, এটাই তো কথা। একটা দেশে আপনি বলেন, একটা দেশে
কিভাবে ঘোষণা ছাড়া সারা দেশে গণপরিবহন বন্ধ হয়ে যায়? 3 দিন প্রায়। আমরা তো সেটাই জানতে চেয়েছিলাম। এই নৈরাজ্য কেন? দেশে কি সরকার নাই? অবশ্যই সরকারই তো দেখুন, করছে। কারা এই সরকার পিছনে কাজ করেছে? এই গণপরিবহনের মালিক কারা? না দেখুন, সরকার তো 3 দিনের মধ্যে এটা আবার পুরনো অবস্থা ফিরে নিয়ে এসছে, তাই না? এবং কি মানেটা এবং কি হলো? লঞ্চ আবারও নিয়ে আসছে পুনরুদ্ধার মানে করা কি? হয়েছে। ব্যবসায়ীদের যা চেয়েছে তাই আপনারা দিয়ে দিয়েছেন। ভাড়া দেখুন, 27%, আপনার 15 লিটার 15 টাকা হলো, সেই অনুযায়ী 6% বাড়ার কথা, বাসে 27%, সেটা সমন্বয় দেখুন, হয়েছে। বাস ভাড়ার দাবিটা দীর্ঘদিনের ছিল, বাড়ানো হয়নি। শহীদুল ইসলাম বাবুল, বিএনপি নেত্রী অসুস্থ, খালেদা জিয়া অসুস্থ, তার মুক্তির দাবিতে আপনারা আন্দোলন করছেন। আজ যারা বিএনপির সংসদ সদস্য তারা বলেছেন যে প্রয়োজনে তারা পদত্যাগ করবেন। মির্জা ফখরুল 2 দিন ধরে বলছেন যে সরকার পতন বা গদিচ্যুতির আন্দোলনে যাবেন। আপনাদের মানে কেন আইনে যদি কাভার না করে, সরকার তো বারবার বলছে যে আইনে কাভার করছে না, আপনারা কেন এই হুমকি দিচ্ছেন? শোনেন, এই কয়েকদিন ধরে ঘুরে ফিরে এই আলোচনাটা আছে। আইন 401 ধারা দিস এন্ড দিস কাভার করছে না, বা বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা। সত্যিকার অর্থেই উনি তো সুস্থ মানুষ ছিলেন। বেগম খালেদা জিয়া তো সাধারণ কোনো নারী নন, উনি একজন সিনিয়র সিটিজেন বাংলাদেশের। তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন দেশের, এবং বাংলাদেশে তার রেকর্ড, ভোটের রেকর্ড কারো নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি তার ধারে কাছে নাই। তিনি 18টি আসনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিজয়ী হয়েছেন, কখনো পরাজিত হননি। এরকম রেকর্ড বাংলাদেশের দ্বিতীয় কারো নাই। সেজন্য বলছি যে বেগম খালেদা জিয়ার সাথে যেই মামলা যে বলা হয়, এবং আওয়ামী লীগের লোক প্রায়ই বলে যে চুরি করে, এতিমের টাকা চুরি করেছেন, এটা খুব মানে কোর্টের প্রতি ডিজনার। কিন্তু এই অপরাধে মামলা হয়। যে টাকা এখনো আছে, অর্ধেক টাকা কুয়েতের আমির যে টাকা দিয়েছিলেন জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে, সেই টাকার অর্ধেক টাকা দিয়ে বাগেরহাটে এতিমখানা হচ্ছে, অর্ধেক টাকা সেটা কোর্ট যেটা বলেছে যে এটা মিস হ্যান্ডেলিং হয়েছে, সে টাকা এখনো আছে, 3 গুণ 3.5 গুণ হয়েছে। আওয়ামী লীগের লোকেরা কথায় কথায় বলে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। এটা খুব মানে নির্মম বক্তব্য, অসৎ বক্তব্য। এবং এটা যে বলে তারা রাষ্ট্রীয় উত্তাপে ক্ষমতারত, আইন আদালতের কোনো ধার ধারে না তারা। আমি ধরেই নিলাম তার এই মামলা এবং তার কনভিকশন নিয়ে অনেক অপরাধ আছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী 15টি মামলা ছিল, বিএনপি যে মামলা দিয়েছেন অন 11 মামলা, বেগম খালেদা জিয়ার নামে ছিল 3টি। সেই 15টি মামলার মধ্যে 9টি মামলা কোয়াশমেন্ট, 6টি মামলা কোয়াশমেন্ট এবং 9টি মামলা আদালতে তার সরকারি নির্দেশনায় তুলে নিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার নামে মামলা এখন 38টি হয়েছে আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, এবং তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, সেই বিতর্ক আমি যাই না। সর্বশেষ যে বাস্তবতা, বেগম খালেদা জিয়া যখন সুস্থ অবস্থায় হাসপাতালে গেলেন, এবং আপনি জানেন যে তার নানাবিধ মানে বয়সজনিত হোক বা নানান কারণে হোক, আর্থ্রাইটিস, ক্রনিক আর্থ্রাইটিস, তারপরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, অনেক সমস্যা ছিল তার শরীরের, এবং সেগুলো নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন। এই হাসপাতালে যাওয়ার মানে জেলখানায় যাওয়ার কারণে তার যথাযথ চিকিৎসা নেই, সেটা ডেটোরেট করেছে, এবং এখন একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে। আমরা যেটা বলেছি আমার দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি, নিষ্ঠুর নির্মম রাজনীতিটা না করাই উচিত। হ্যাঁ, উনি অনেক কথা বলতে পারবেন, 21শে আগস্ট হয়েছে, হয়েছে, কিন্তু পজিটিভ অনেক দিকও আছে বেগম খালেদা। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, তিনি বাংলাদেশে এই সামরিক স্বৈরাচার থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি অন 11-এ শেখ হাসিনা ওয়াজেদ বিদেশে চলে গেলেন, বেগম খালেদা যান নাই, সে কারণে তিনি আসলেন, বাংলাদেশের নির্বাচন হলো, প্রধানমন্ত্রী হলেন। তারপরে তাকে যখন গ্রেপ্তার করা হলো, বেগম খালেদা জিয়ার আগে আদালতে তার সাথে যে অশোভন আচরণ করা হয়েছিল, বেগম খালেদা জিয়া তার প্রতিবাদে বিবৃতি, আমি শেষ করে দেই, বিবৃতি দিয়েছিলেন। চট্টগ্রামে 88 সালে লালদিঘি ময়দানে পুলিশ কমিশনার রকিবুল হুদা যে গুলি করলো আওয়ামী লীগের সমাবেশে, 21 জন 23 জন মারা গেল, তার প্রতিবাদে মিছিলের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। শেখ হাসিনা ওয়াজেদের আসবার কথা ছিল, তিনি আসেননি, এবং সেই মিছিলে আওয়ামী লীগের অনেকেই তার পিছনে ছিল। অনেক পজিটিভ দিকও আছে। আমরা যেটা বলেছি যে এই যে সংকটাপন্ন একজন মানুষ, তার চিকিৎসা নিয়ে রাজনীতি করা উচিত নয়। 401-এর যে কথা বলা হয় সেটা অপব্যাখ্যা দিয়েছেন। আপনি যদি আন্তরিকতা থাকে, আমি আপনাকে পথ বাতলে দিতে পারি। 401-এর যে ধারায় বলা হয়েছে সেখানে শর্তযুক্ত, শর্তহীনভাবে তাকে জামিনের কথা বলে, আপনি যদি সেটাকে শর্ত তুলে দেন হলে গেল, সেটা যদি নাও করেন, আপনি আবার যদি জেলখানায় যাওয়ার কথা যেটা বলেছেন আইনমন্ত্রী, তিনি যেখানে আছে সেখানে একটা সাবজেল ঘোষণা করে আপনি নতুন আবেদনের প্রেক্ষিতে আপনি সেটাও করতে পারেন। বিষয়টা হলো আন্তরিকতার। আপনি রাজনৈতিক প্রতিহিংসা, নির্মমতা করবেন নাকি একজন নারী, একজন বয়োবৃদ্ধ নারী, একজন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়ে আপনি উদার হবেন? আপনি তো বলেছেন যে যা দিয়েছে এটাই বেশি, এটা তো প্রতিহিংসা পরিষ্কার। যে বিএনপি যে এত দাবি তুলছে, আইনের কথা বলছেন, তা ঠিক আছে, আইনে কি আছে না আছে অত ব্যাখ্যা আমরা বুঝবো না, কিন্তু একজনের যে ট্রিটমেন্ট,
বা তাকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? দেখুন, শহীদুল ইসলাম বাবুল অনেকগুলি কথা বলেছেন, ধরে নিচ্ছি যৌক্তিক, কিন্তু আমরা বলবো কি, আমাদের দলটা সরকারে আছে, উনি কিন্তু সরকারের নির্বাহী আদেশে বাইরে আছেন এবং মামলার বিষয়ে বলেছেন। আমি শুধু বলতে চাই কি জানেন, দেখতে হবে যে খালেদা জিয়া মামলাটা কন্টেস্ট করেছে কিনা। ওনাদের সিনিয়র নেতারা, সিনিয়র আইনজীবীরা, ওনারা কিন্তু কন্টেস্ট করেছেন। আজকে যে অবস্থা, তখন কিন্তু সেই অবস্থা যেতে পারতেন, কিন্তু ওনারা করলেন কি, আইনের দিকে এগোলেন। ওনারা সুপ্রিম কোর্টে গেলেন, অ্যাপিলেট ডিভিশনে গেলেন, অ্যাপিলেট ডিভিশনে একটা তদন্ত রিপোর্ট চাইলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কাছে। বঙ্গবন্ধু শেখ বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত রিপোর্ট দিলেন, চিকিৎসা রিপোর্ট দিলেন। সেখানে বলা আছে ওনার যে সমস্যাগুলো, যদি বেগম খালেদা রাজি থাকেন, এই চিকিৎসাগুলো এখানেই করা যেতে পারে। বিদেশে যেই চিকিৎসাগুলো এখানে আমরা বিশেষায়িত হাসপাতাল এখানে করা যেতে পারে। তারপরে ওনাকে এখানে আনা হলো, ওনার সম্মতি না দেওয়াতে সেই চিকিৎসাগুলি করা যায়নি। তার পরবর্তীতে করোনাময় কাল আসলো। করোনাময় কাল আসার পর তো মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে তাকে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারের মতো বাসায় রাখলেন। ওনার চিকিৎসা হচ্ছে, যেহেতু নিঃসন্দেহে উনি একজন বয়স্ক মহিলা, ওনার নানাবিধ সমস্যা আছে। কিন্তু ওনারা যে 401-এর ব্যাপারটা বলেন, সিআরপিসি 401-এর, এখানে স্পষ্ট বলা আছে একবার বিবেচনায় নেওয়া যাবে। হ্যাঁ, এখন আমরা কিন্তু চাই ওনার চিকিৎসা হোক, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার যেটা করার সেটা উনি করেছেন, মানবিকতা দেখিয়েছেন, সব ঠিক আছে। ওনাদেরকে আবার অ্যাপিলেট ডিভিশনে যেতে হবে। আপনারা জানেন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত কিন্তু আইনের মতোই, এখানে কোনো দল বা সরকারের কিছু করার নেই। ওনারা যদি আবার যান যে ওনার অবস্থা এখন এই অবস্থা, কারণ এটা তো প্রায় 2 বছর আগের কথা, আদালতের ব্যাপার না কাউসার ভাই, না ওনারা যেতে পারে, দেখেন ওনারা যেতে চান নাই। আর আমি বলতে চাই কি, শহীদ ইসলাম অনেক বড় বড় কথা বলেছেন। যখন ওনারা অ্যাপিলেট ডিভিশন থেকে ফিরে এসেছেন, ওনারা কিন্তু বলেছিলেন বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে বের করে নিয়ে আসবেন। বেগম খালেদা জিয়ার পরিবার দেখলেন যে এই বিএনপি দিয়ে, এই আন্দোলন দিয়ে ওনাকে জেলখানা থেকে বের করা হবে না। তারপর কিন্তু পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হলো যে ওনাকে একটা সুযোগ দেওয়া হোক বাইরে থাকার। সেই আবেদনে কিন্তু উনি এখন বাইরে আছেন। সেই বিএনপির মুখে সেই হুঙ্কার মানায় না। তারপরও আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আপনারা, যেহেতু আমাদের হাতটা একটু বাঁধা, কারণ আমরা কিন্তু আইনের শাসন, এটা কিন্তু জিয়া রহমানের শাসন না যে সকালে কোর্টে উঠবে, বিকালে বিচার হবে, রাত্রে কর্ফিউ দিয়ে ফাঁসি হবে। বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশে নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হবে, তার বিচার হবে না, সে আইনও করা হবে, সেটা নাই। বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু সাধারণ আদালতে হয়েছে, দীর্ঘদিন ব্যাপী হয়েছে, কোনো স্পেশাল ট্রাইব্যুনালে বা বিশেষ বিচারক নিয়োগ করতে হয় নাই। আমরা সেদিকে যেতে চাই না। আমরা এখনো বলি বেগম খালেদা জিয়ার চিকিৎসা হোক। এই জন্য যদি অ্যাপিলেট ডিভিশনে যায়, অ্যাপিলেট যদি পুনর্বিবেচনা করে থাকেন, হ্যাঁ 2 বছরে তো ওনার শরীরে অনেক ডিটোরেট করেছে, আমরা বুঝতে পারি, বয়সজনিত কারণে হতে পারে, সেই বিবেচনা নিলে ওনারা বলতে পারেন হ্যাঁ ওনাকে ওনাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে তুমি যে কোনো জায়গায় দিতে পারেন। আসলে বিষয়টা জামিনের, যেটা সরকার দিতে পারে না, কোর্টের মাধ্যমে হতে হয়। সেই জায়গাটা আমরা যাচ্ছেন না, পাশাপাশি ওনাদের কোনো ইস্যু নেই। ওনারা চান বেগম খালেদাকে সামনে রেখে আন্দোলন করতে, রাজনীতি করতে। এটা মোটেই প্রত্যাশিত নয়। আমরা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় নির্মম বক্তব্য। আমাদের বিরুদ্ধে অনেক বিষয় আন্দোলন করতে পারেন। এই যে তেলের বিষয়ে অনেক কথা বললো, ওনারা জনগণকে বোঝাতে পেরেছেন, সেই দিকে না গিয়ে ওনার চড়াগোপ্তা পথ খুঁজে পেয়েছেন। দেখুন, একটা অবৈধ সরকার যেটা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, সেই সরকার দীর্ঘদিন ক্ষমতায় দেখুন, আজকে বিএনপির অবস্থা দেখছেন তো। অবৈধ সরকার বিএনপি ছিল, আওয়ামী লীগ বৈধ সরকার, যাদের ভোটের প্রয়োজন হয় না, যাদের নির্বাচনের প্রয়োজন হয় না, যাদের কোন জনগণের দায়িত্ব প্রয়োজন হয়, ভোটের আগে নির্বাচিত, নির্বাচনের আগে নির্বাচিত, একেবারে তৃণমূল থেকে, স্থানীয় সরকার থেকে, ইউনিয়ন সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ব্যবস্থা করে এখন একটা রাষ্ট্রযন্ত্র দখল করেছেন, গণভবন দখল করেছেন, মন্ত্রিসভা দখল করেছেন, এমপি হয়েছেন। এখন আপনারা আমাদের হাইকোর্ট দেখাচ্ছেন, অ্যাপিলেট ডিভিশন দেখাচ্ছেন। এটা বাংলাদেশের জনগণের মনের ভাষা বুঝেন। এই টক শোতে আপনাদের প্রতি মানুষের বক্তব্য কি, ধারণা কি, সেইগুলো পড়েন, দেওয়ালে লিখুন পড়েন, তাহলে দেখবেন যে আপনার বনবাসে যেতে ইচ্ছা করবে। ডক্টর শামীম রেজা, আমার নেতৃস্থানীয় 2 ভাই যেটা বলছিলেন তার বাইরে আমি জানি না, আমার নতুন কি যোগ করবার আছে। একটা হলো, এই প্রথম আমি লক্ষ্য করছি যে 3টা ফ্রন্টে বক্তব্য পাচ্ছি। যিনি সরকার প্রধান, তিনি তার নির্বাহী ক্ষমতার কথা বলেছেন খোলাখুলি, যে যতটুকু উনি করেছেন। আইনমন্ত্রীও বেশ একাধিক বক্তব্য আমরা লক্ষ্য করলাম। আর একটা হচ্ছে তার দলের দিক থেকে। দেখেন, আমার কাছে এখন মনে হচ্ছে যে একটা বিষয় হলো যে নাগরিক হিসাবে এবং তার ক্রিডেনশিয়াল বিবেচনায়
তিনি যেটুকু পেতে পারেন সেই পর্যন্তই তো নিঃসন্দেহে তার দল তার জন্য চেষ্টা করবে। তবে যেগুলো আছে তার একটার আমার শুরু মনে হচ্ছে যে পরিবার এবং তার দলেরও একটা আলোচনা প্রয়োজন, যে পরিবার কি চায় এবং তার দল থেকে দেখেন তার দুটো এন্টিটি, তিনি একটা দলেরও প্রতিনিধিত্ব করেন আবার একজন পরিবারেরও সদস্য, সেটা কিন্তু প্রাথমিক একটা বিবেচ্য বিষয়। আমরা সময় এই আলোচনার মধ্যে ওইটা হারিয়ে ফেলি। আর দ্বিতীয় হচ্ছে এই প্রথম এক্সিকিউটিভ প্রধানও কিন্তু কথা বলেছেন যে তার লিমিট বা তিনি কতটুকু কনসেশন দিতে পারেন। আইনমন্ত্রীও বলছেন তো যদি আইনের দিক থেকেও সুযোগ নেওয়ার থাকে সেটাও কিন্তু পরিবার একটা বড় ব্যাপার, আবার সেটা হয়তো ইন কনসালটেশন উইথ দ্য পলিটিক্যাল পার্টি, যেটা আগেই বললাম। আবার একটু নড়াচড়া দেখছি বা তৎপরতা দেখছি যে এই প্রথম দলীয় সাংসদরা দাঁড়িয়েছেন এবং এক ধরনের একটু বলেছেনও তাদের কিছু কথা। তো এইটা হয় কি, এটা একটা সমন্বিত রূপ, এমন হয় যে আইনেরও ব্যাখ্যা আছে, আইনেরও একটা কনটেক্সট আছে, এক্সিকিউটিভ পাওয়ারও কত দূর যায় সেটাও আমরা জানি। আবার এমন প্রেসিডেন্সও যে উপমহাদেশে বা পৃথিবীতে নাই যে পলিটিক্যালি একটা আলোচনা করে বিশেষ ব্যবস্থা করা যায় না, তাও না, কিন্তু সেটা পুরোটাই নির্ভর করে পরিস্থিতি কিভাবে তৈরি করা হচ্ছে। বিএনপি দল হিসাবে কিভাবে পরিস্থিতি তৈরি করবে আমার কাছে মনে হচ্ছে যে তার উপরে নির্ভর করবে যে উনি এটা কি শুধু বিএনপি কতটা তৈরি করবে সেটা একটা দিক আছে, কিন্তু সরকার কতটা আন্তরিক হবে সেটারও তো একটা বিষয় দেখেন। আছে। এখন আন্তরিকতা তো- সরকার একটা হাত পা বাঁধা। শোনেন, এখন সরকারের একটা আন্দোলন বিষয়। করে বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসা করতে পাঠাতে হবে। আর আন্দোলন মানে কি বাংলাদেশকে অবরুদ্ধ করতে হবে, আন্দোলন মানে এটা করতে হবে ওইটা করতে হবে, বিশৃঙ্খলা হবে, নৈরাজ্য হবে। এই আন্দোলন, যে আন্দোলন আওয়ামী লীগ করেছিল, মানুষ পিটিয়ে মেরেছিল, সেই আন্দোলন করে যদি বেগম, ওনাদের বক্তব্যের মধ্যেই কিন্তু প্রতিহিংসা আছে এবং পথ আছে যে বেগম খালেদাকে যেতে দেওয়া যায়, ওনারা যদি আন্দোলন করতে পারেন তাহলে যেতে দিবেন। মানে এখানে হচ্ছে কি শুভঙ্করের ফাঁকি বলে একটা কথা কাউসার ভাই যেটা বললেন, প্রতিহিংসার কাউসার ভাই যেটা রাজনীতি করে না। বললেন যে আওয়ামী লীগ একবার হত্যা দেওয়া যায় রাজনীতি করে আইনে। না। আপনারা হত্যা রাজনীতি করেন। আমি বলি বঙ্গবন্ধুকে মেরেছেন, শেখ হাসিনাকে মারার জন্য খালেদা জিয়া বঙ্গবন্ধুকে মেরেছে, 19 শেখ বার অ্যাটাক মুজিবকে নিয়েছেন। খালেদা জিয়া এই মেরেছে, রাজনীতি আওয়ামী লীগ করে না। খালেদা জিয়া মেরেছে। আমরা চাই আপনারা যে বেগম বক্তব্য খালেদা জিয়ার শোনেন, নেতৃত্বে তো খালেদা তারেক জিয়া জিয়া রহমান এটা করেছেন। শোনেন, ও এই আলোচনা দিতে চাই সেই না। জন্য দিতে চাচ্ছেন না, আপনারা বেগম সেই জন্য খালেদার দিচ্ছেন চিকিৎসার না। জন্য কি করবেন সেটা করেন, সেটা করছেন না। আসলে হয়েছে কি? রাজনীতি করছেন আসলে সেটা নিয়ে। হচ্ছে বাংলাদেশের রাজনীতি, এই যে বলে না আমাদের জেনারেশন আই হেট পলিটিক্স, কেন বলে? আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যতদিন পর্যন্ত মানবতাবোধ না আসবে, আমাদের আপনারা হত্যা করেন নাই, আপনারা গুম করেন নাই, আপনারা নিপীড়ন করেন নাই, আপনারা গুলি করে মানুষ মারেন নাই, মানবতা এই দায় সবচেয়ে আপনি বড় নিবেন না? সুবিধা বেগম খালেদা কতজন জিয়া মানুষকে পেয়েছেন। গুম করেছেন এই আমলে? তাই না? আপনাদের আমলে, বিএনপির আমলে কতজন গুম হয়েছে? অতএব আপনি সমালোচনা করলে না, যারা গুম আপনি হয়েছে আমারও তাদেরকে করতে পারবেন। পরবর্তীতে পাওয়া গিয়েছে। অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার কি? ইলিয়াস আলীকে আপনাদের অনেককে ইলিয়াস পাওয়া আলীকে গিয়েছে। এনে দেন, হ্যাঁ, ইলিয়াস চৌধুরী আলীকে এনে অনেককে দেন, পাওয়া গিয়েছে। জনিকে এনে দেন, বাপ্পিকে এনে দেন, আনসার আলীকে এনে দেন, শত শত নাম আমি বলতে পারবো, কয়জনকে আপনি এনে দিতে পারবেন? এই দায় আপনার, এই রক্তের দাগ এবং এই যে গুম হলো এবং নিকৃষ্ট অনেকের মানবতা বিরোধী বিশ্বের অপরাধ, অন্যান্য দেশে দেখা গিয়েছে। যেটা এই ঘুম নিয়ে যে কথা বলে কাউসার ভাই, উনি একজন বিবেকবোধ সম্পন্ন গতানুগতিক আওয়ামী লীগের মনে করি না আমি তাকে। মানে এই যে নিষ্ঠুরতা, আমি সেই কথা বলছি না। আপনি ছিদ্র খুঁজতে গেলে আমারও পাবেন, ছিদ্র ওনারও অনেক আছে, আমি যেগুলো বলতে পারবো। কিন্তু বিষয় হলো একজন মৃত্যু পথযাত্রী নারী, এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের জন্য তার অবদান আছে, অনেক অসংখ্য অবদান আছে, অনেক পজিটিভ কাজ আছে তার। নারী শিক্ষার জন্য বেগম খালেদা জিয়ার অবদান। কিশ্চিনাই অলিক ওয়ার্ল্ড ব্যাংকের একজন ডিরেক্টর ছিলেন, তিনি বলেছেন যে বাংলাদেশের নারী শিক্ষার বিপ্লবে বেগম খালেদা জিয়ার যে অবদান, তিনি যদি গণতন্ত্র উন্নয়ন উৎপাদন কোন শাখায় আর কোনো ভূমিকা না রাখেন তাহলে তিনি চিরকাল স্মরণীয় তাহলে থাকার মাননীয় কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোথায় রাখবেন? ছাত্রীবৃত্তি, তারপরে এদেশের শিক্ষার বিনিময়ে নারী খাদ্য, উন্নয়নের অসংখ্য আছে, অবশ্যই আপনারও আছে, আমি সেটা অস্বীকার করি না। আমি বলছি যে এই নারীর সাথে আপনি কি ব্যবহার করছেন। আপনি পুরোনো দিনের ইতিহাস কাটছেন, কাসন্দি করছেন, আমিও কাটতে পারবো, অসংখ্য না, আমরা কাটতে তো পারবো। কাটতেছি না, আমরা হ্যাঁ, বলছি, আমরা সেটা কিন্তু বলে একটা আপনি পদ্ধতি বলতেছেন দিয়েছি যে আপনি আপনাকে একটা আইনের মামলা, মাধ্যমে বেইলে আসতে হবে, আপনার নামে যেটা সরকার 15,000 পারে না। কোটি টাকার সরকার কাউকে বেল দিতে পারে? 15,000 কোটি টাকার চাঁদাবাজি মামলা আপনার নামে, আপনি 2 কোটি টাকার জিয়া রহমানের নামে এসে তুলে সেই টাকার জায়গায় আছে, সেইটাকে প্রতিহিংসা তৈরি করে না, এইটা আদালতকে যে ব্যবহার আচ্ছা, করে এটা একটা আপনি কাজ সাজা করতে দিয়েছেন, কেন? সাজা আমরা দিবার সাজা পরে করতে এখন কেন? আপনি একটা বাসায় থাকতে প্রধানমন্ত্রী, দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী। এইটাকে আপনি আচ্ছা, মহানুভবতা বলছেন। আমাদের এখন থামতে হবে। আমার অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার অনেক ধন্যবাদ, শহীদুল ইসলাম বাবুল ধন্যবাদ, ডক্টর শামীম রেজা অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।